আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। গুমের অভিযোগে পরোয়ানাভুক্ত 15 সেনা সদস্য হেফাজতে, জানালো সেনাবাহিনী। মেজর জেনারেল কবির নিখোঁজ, ট্রাইব্যুনালকে সর্বাত্মক সহযোগিতা করছে বাহিনী। দুদিন পেছালো জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠান, নতুন তারিখ 17 অক্টোবর। উপদেষ্টাদের নয়, সেফ এক্সিট দরকার জাতির, বললেন আসিফ নজরুল। কোনো উপদেষ্টার বিরুদ্ধে বিশেষ দলের হয়ে কাজ করার অভিযোগ ফখরুলের। পদ্ধতির চেয়ে সুষ্ঠু নির্বাচন গুরুত্বপূর্ণ, সেমিনারে বললেন রাজনীতিকরা। নির্বাচনে পূর্ণ ক্ষমতা পাবেন প্রিজাইডিং অফিসাররা। চট্টগ্রামে সিইসি সাংবাদিকদের জন্য বিধি নিষেধের বেড়াজাল না রাখার পরামর্শ উপদেষ্টা সাখাওয়াতের। রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির নেতাকর্মীদের সাথে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া সংঘর্ষ, অনুমোদন ছিল না সমাবেশের, দাবি রমনা ডিসির। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত 15 জনকে বাহিনীর হেফাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে সেনা সদর। বিকেলে সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান, সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল, এই কথা জানান। এর আগে সাবেক এবং বর্তমান 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যাদের মধ্যে 9 জন অবসরপ্রাপ্ত, বাকি 16 জনের মধ্যে 1 জন নিখোঁজ। সেনা সদর জানিয়েছে, গ্রেপ্তারি পরোয়ানার কপি এখনো হাতে পায়নি সেনাবাহিনী। এছাড়া তিনি বলেন, অভিযুক্ত হলেই বরখাস্ত হবেন এমন বিধানের বিষয়ে ব্যাখ্যা চাইবেন তারা। গুমের 2 মামলা এবং 5 আগস্ট রামপুরায় শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, সাবেক পুলিশ কর্মকর্তা বেনজির সহ 30 আসামির বিরুদ্ধে গেল 8 অক্টোবর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্যে ডিজিএফআই এর সাবেক 5 প্রধান সহ 25 জন সেনা কর্মকর্তা। জানিয়ে শুরু হয় আলোচনা, কারণ দেশের ইতিহাসে চাকরিরত অবস্থায় এত সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা এটাই প্রথম। ট্রাইব্যুনালের ইস্যুকৃত ওয়ারেন্ট নিয়ে অবস্থান ব্যাখ্যা করতে শনিবার বিকেলে সেনানিবাসে ব্রিফিংয়ের আয়োজন করে সেনা সদর। জানায়, মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক ও বর্তমান 25 জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এখনও ওয়ারেন্টের কপি হাতে পায়নি সেনাবাহিনী। আমরা এখন পর্যন্ত ওই পাইনি, যেটা ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি। বাংলাদেশ সেনাবাহিনী সংবিধান স্বীকৃত বাংলাদেশের সকল আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা 8 তারিখেই তাদেরকে আমরা আর্মি ওন কাস্টডিতে আসার জন্য একটা অর্ডার, যেটাকে আমরা বলি অ্যাটাচমেন্ট অর্ডার, আমরা এটা দিয়েছি। জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান 15 অক্টোবর বুধবারের পরিবর্তে 17 অক্টোবর শুক্রবার অনুষ্ঠিত হবে। জনসাধারণের অংশগ্রহণের সুবিধার্থে সাপ্তাহিক ছুটির দিন এটি আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে এক বৈঠকে এই সিদ্ধান্ত নিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। বৈঠক শেষে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান একটি ঐতিহাসিক ঘটনা। আগ্রহী জনগণের অংশগ্রহণের সুবিধার্থে অনুষ্ঠানটি 17 অক্টোবর শুক্রবার বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। যদিও এর আগে কমিশনের তরফ থেকে জানানো হয়েছিল যে 15 অক্টোবর বুধবার বিকেলে জুলাই সনদ স্বাক্ষর হবে। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়, জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠানে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এবং জোটের প্রতিনিধিরা অংশ নেবেন। এছাড়া বিভিন্ন শ্রেণী ও পেশার প্রতিনিধিদের আমন্ত্রণ জানানো হবে। এতে বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার, সংস্কৃতি উপদেষ্টা মুস্তফা সরওয়ার ফারুকী এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার। উপদেষ্টাদের নয়, বরং অনিয়ম, দুর্নীতি এবং মানবাধিকার লঙ্ঘনের হাত থেকে দেশের মানুষের সেফ এক্সিট প্রয়োজন, এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক জাতীয় পরামর্শ সভায় একথা বলেন তিনি। এ সময় গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, আগের মতো গুম, খুন, নির্যাতনের সংস্কৃতি থেকে বেরিয়ে আসতে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাতে হবে। কেউ বছরের পর বছর গুম থেকে ফিরে এসেছেন, কেউ হারিয়ে গেছেন চিরতরে। আওয়ামী লীগ সরকারের আমলে মানবাধিকার লঙ্ঘনের এমন উদাহরণ আছে অনেক। মানবাধিকার কমিশন থাকলেও সেটি ছিল সরকারের সহায়ক সংস্থা হিসেবেই। তবে 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার মানবাধিকার নিশ্চিত করতে নিয়েছে নানামুখী উদ্যোগ।
এরই ধারাবাহিকতায় শনিবার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে অনুষ্ঠিত হয় খসড়া জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 বিষয়ক পরামর্শ সভা। খসড়ায় সরাসরি মামলার বিধান না থাকায় অসন্তোষ জানান অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। আর উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, মানবাধিকার কমিশনের সদস্য বিচারক হলেই যে পরিবর্তন আসবে তা নয়। এর আগেও বিচারক ছিলেন, কিন্তু বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বন্ধ হয়নি। অ্যাকশন নেওয়ার জন্য যে মেকানিজমগুলো আছে সেই মেকানিজমগুলো প্রোঅ্যাক্টিভ রোল প্লে করার জন্য ডাইরেক্টলি মামলা করতে পারবেন, সেই ধরনের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো বিধানই আইনে রাখা হয়নি। If judges were always very judicious, then the trend of extrajudicial killing that we have seen over the years would not have been a reality. সবাই গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা বলেন, বিগত সরকারের আমলে বিচার বিভাগ থেকে শুরু করে মানবাধিকার কমিশন সবকিছুই অকার্যকর ছিল। পরিস্থিতি পাল্টাতে সমন্বিত উদ্যোগে ভেঙে পড়া প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করানোর তাগিদ দেন তিনি। 36-এর সংগ্রাম চলছে 36 দিনের মধ্যে। 27শে জুলাই জাতীয় মানবাধিকার কমিশনের একজন ডাইরেক্টর জাতিসংঘে চিঠি লেখেন যে সন্ত্রাসবাদীরা বাংলাদেশে সন্ত্রাস তৈরি করছে, এই রক্তের বিনিময়ে নতুন বাংলাদেশ। দেশের মানুষ একটি নিরপেক্ষ নির্বাচন চায়, কিন্তু অন্তর্বর্তী সরকারের কোনো উপদেষ্টা একটি বিশেষ দলের হয়ে কাজ করছেন বলেও অভিযোগ উঠেছে। গাজীপুরে এক স্মরণ সভায় কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ে বিএনপির সাবেক নেতা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার হান্নান শাহর নবম মৃত্যুবার্ষিকীর এক স্মরণ সভায় কথা বলেন তিনি। শতভাগ নিরপেক্ষ থেকে নির্বাচন পরিচালনা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল। এ সময় তিনি আরও বলেন, বিএনপি সংস্কার মানে না এমন প্রচারণা চালাচ্ছে একটি পক্ষ। তাদের উদ্দেশ্যে মির্জা ফখরুল বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান সংস্কারের মাধ্যমে এই দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। ভারতের সাথে সুসম্পর্ক বজায় রাখতে সমতার প্রয়োজনীয়তার কথাও বলেন বিএনপির মহাসচিব। সীমান্ত হত্যা বন্ধ, পানির ন্যায্য হিস্সা ছাড়া তা সম্ভব নয় বলেও জানান মির্জা ফখরুল। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কোনো দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। এদিকে নির্বাচনে পিআর পদ্ধতির দাবির বিষয়টি ছেড়ে দিতে হবে জনগণের কাছে। কোনো দলের দাবি পূরণ না হলে আলোচনা অর্থহীন, এমন রাজনৈতিক অবস্থান গণতান্ত্রিক আচরণ নয়। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। অন্যদিকে জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেছেন, নির্বাচন ব্যবস্থা ত্রুটি মুক্ত করতে পিআর পদ্ধতিতে নির্বাচন জরুরি। রাজধানীর কসমোস সেন্টারে পিআর পদ্ধতির নির্বাচন সমালোচনা দৃষ্টিভঙ্গি শীর্ষক সেমিনার। বাংলাদেশের সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সংক্ষেপে পিআর পদ্ধতি নিয়ে পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ। নির্বাচন ব্যবস্থায় কালো টাকার প্রভাব, সহিংসতা আর অনিয়মের কথা তুলে ধরে এ থেকে উত্তরণের উপায় হিসেবে পিআর পদ্ধতির পক্ষে মত দেয় জামায়াতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল। বাংলাদেশে আসলে ইলেকশনগুলো এরকম কলঙ্কিত অধ্যায় রচনা করেছে নির্বাচন। এই জন্য আমরা মনে করেছি যেসব ডিফেক্টগুলো আছে, এই ডিফেক্টগুলো থেকে যদি আমাদের ইলেকশন পদ্ধতি বা সিস্টেমটাকে যদি মুক্ত করতে